নমস্কার। জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির অনলাইন লাইভ ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমার নাম সঞ্জিত সরকার। যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটি 5টা থেকে হওয়ার কথা ছিল, সেখানে 1 ঘন্টা দেরি করে 6টা থেকে শুরু হচ্ছে। তো আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত। নবম শ্রেণীর গণিতের 15 নম্বর অধ্যায়ে যেটা আছে এই ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়, আমি সেই অধ্যায়টা সম্পর্কে আজকে তোমাদের সামনে তুলে ধরব। তো আমরা প্রথমে দেখব যে এই ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা বা ক্ষেত্রফল এই যে চ্যাপ্টারটা আছে সেটা অনেক কিন্তু বড় অধ্যায়। সেই জন্য আমরা কি করব, আজকে চতুর্ভুজের ক্ষেত্রে তার পরিসীমা, তার ক্ষেত্রফল এবং তার কর্ণ সম্বন্ধে আমরা বিশ্লেষণ বা আলোচনা করব এখানে। তো তার আগে আমরা জেনে নেব যে ত্রিভুজ বা চতুর্ভুজ, এই ত্রিভুজ বা চতুর্ভুজ কাকে বলে। যদিও বা তোমরা ত্রিভুজ বা চতুর্ভুজ সম্পর্কে তোমাদের ধারণা আছে, তবুও আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে ত্রিভুজ কাকে বলে। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র কে ত্রিভুজ বলে। কারণ সীমাবদ্ধ হতে হবে এই কারণেই, কারণ যদি তুমি দেখো যে এইখানেও কিন্তু একটা 3টি বাহু দ্বারা আছে, কিন্তু এটা সীমাবদ্ধ নয়, মানে ঘেরা নয়। ঘেরা হলে তবে সেটাকে সীমাবদ্ধ হতে হবে, তবে সেটাকে ত্রিভুজ বলা হবে। ঠিক একই রকম ভাবে চতুর্ভুজ কাকে বলবো, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। সমতলিক চিত্র এই কারণেই বলা হয় এগুলোকে, কারণ এগুলো শুধুমাত্র সমতলের উপরেই কিন্তু অঙ্কন করা সম্ভব, কারণ এগুলো দ্বিমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ দেখো এখানে। আর ত্রিভুজ, এবার ত্রিভুজের ক্ষেত্রে আসছে। ত্রিভুজ বিভিন্ন রকমের হয়, বাহুভেদে ত্রিভুজ এবং কোণভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকারের হয়, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণভেদে ত্রিভুজ বিভিন্ন রকমের হয়, সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, স্থূলকোণী ত্রিভুজ আছে। তো বিভিন্ন রকমের ত্রিভুজ আছে। তো আমরা আজকে এর পরবর্তীতে চতুর্ভুজ সম্বন্ধে জানবো। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজেরও প্রকারভেদ আছে বিভিন্ন রকম। তো এই চতুর্ভুজ বিভিন্ন রকমের মধ্যে কি কি আছে দেখো, আমরা আছি আয়তক্ষেত্র, আর কি আছে বর্গক্ষেত্র, আরো আছে হচ্ছে রম্বস, আর কি আছে সামান্তরিক, আর কি আছে ট্রাপিজিয়াম। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে চতুর্ভুজের অংশ। তো আমরা চতুর্ভুজের এত যে অংশগুলো আছে, যেগুলো আছে সেগুলোর থেকে আমরা মাত্র 2টো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সম্বন্ধে আজকে আমরা এখানে আলোচনা করব। তো এখানে দেখো প্রথমেই বলেছে যে চতুর্ভুজের পরিসীমা বা ক্ষেত্রফল। তাহলে আমাদের আগে জানতে হবে যে পরিসীমা বা ক্ষেত্রফলটা কি জিনিস। পরিসীমাটা কি? যদি আমি আয়তক্ষেত্র একটা ধরো আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এই কোণগুলি হচ্ছে 90 ডিগ্রি হয়, তবে তাদেরকে বলা হবে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, এই বিপরীত বাহু দুটো সব সময় সমান হবে। এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তো এই আয়তক্ষেত্রের পরিমাপ শিখবো। পরিমাপ অর্থাৎ বিভিন্ন রকমের মাপ শিখবো। তার মধ্যে একটা আছে পরিসীমা, আর একটা আছে ক্ষেত্রফল। পরিসীমাটা কি, এই যে আয়তক্ষেত্রটা পেয়েছি, এখানে যদি আমি এই 4টে বাহু এ বি সি ডি দিয়ে থাকি, তাহলে এই 4টে বাহু যোগফলকে বলা হবে পরিসীমা। এক কথায় বলতে গেলে এই চারিদিকের সীমানার যে মোট দৈর্ঘ্য সেটাকে বলা হবে পরিসীমা। তাহলে এখানে যদি আমি আয়তক্ষেত্রের পরিসীমা যদি বলি, তাহলে কি কি হবে, এ বি যোগ বিসি যোগ সিডি যোগ এডি, এই 4টে যোগফলটাই হবে আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, এবার আমি যদি এটাকে বাহু দিয়ে উল্লেখ না করে, যদি আমি এই আয়তক্ষেত্রের কি হয়, একটা লম্বা দিক আছে, একটা চওড়া দিক আছে। এই লম্বা দিকটাকে বলা হয় দৈর্ঘ্য,
আর চওড়া দিকটাকে বলা হয় প্রস্থ। তাহলে এবার আমরা দেখতে পাবো এটা দৈর্ঘ্য যদি হয় তাহলে ঠিক নিচেরটাও দৈর্ঘ্য হবে এবং এটা প্রস্থ হলে ঠিক এই পাশেরটাও প্রস্থ হবে। তাহলে আমরা পরিসীমার ক্ষেত্রে পরিসীমা বের করতে চাই, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি আমি লিখতে চাই তাহলে কি লিখব? চারটে বাহুর যোগফল। তাহলে এখান থেকে এ বি বাহুটা কি দৈর্ঘ্য, তাহলে প্রথমে আমি দৈর্ঘ্য লিখে নিই। তারপরে কি আছে? বিসি বাহু, বিসিটাকে কি বলা হচ্ছে? প্রস্থ, তাহলে এটাকে প্রস্থ লিখে নিই। তারপরে আবার দেখো সিডি, সিডি বাহুটাকে কিন্তু এটা দৈর্ঘ্য যদি হয় এটাও কিন্তু দৈর্ঘ্য হবে, তাহলে এটাও কি হবে? দৈর্ঘ্য হবে। ঠিক তারপরে এই এডি বাহুর যোগফল, এডিটা কি? এটা প্রস্থ হলে এটাও প্রস্থই হবে, তাহলে এখানে কি লিখব? প্রস্থ। তাহলে আমরা পরিসীমা কি পেলাম? দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, মানে চারটে বাহুকে যোগ করে দিলাম। এবার কি করব? দেখো এখানে দুটো দৈর্ঘ্য আছে, তাহলে এখানে কি আসবে? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত দুটো প্রস্থ আছে। দেখো তাহলে এখানে যদি দেখো 2 দৈর্ঘ্য গুণিত 2 প্রস্থ, এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কি পেয়ে যাচ্ছি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে দেখো পরিসীমার যে সূত্রটা সেটা কিন্তু পেয়ে গেছি। সেটাতে কি দেখা যাচ্ছে? যে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি দেখছি? যে পরিসীমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি বেরোলো? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবার দেখো তারপরে এবার এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থটাকে যদি আমি এ এবং বি দিয়ে প্রকাশ করি, দৈর্ঘ্যটাকে যদি এ আর প্রস্থটাকে যদি আমি বি দিয়ে প্রকাশ করি, তাহলে পরিসীমা কি আসবে? পরিসীমা সমান, আমরা কি দেখেছি? পরিসীমার সূত্র 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিত দৈর্ঘ্যটা কি? এ, প্রস্থটা কি? বি। এককটা যদি আমার মিটার থাকে তাহলে এখানে একক কি হবে? মিটার। ব্যাস, এটা হয়ে গেল পরিসীমার সূত্র। এবার আমরা আর কি দেখব? এবার আমরা দেখব ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে কি আসবে? প্রথমে জানবো ক্ষেত্রফল কি। একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা বা যতটা জায়গা দখল করে থাকবে সেটাই তার ক্ষেত্রফল। মানে এতক্ষণ আমরা পরিসীমা দেখেছি কি? তার সীমা বরাবর মোট দৈর্ঘ্যটা সীমা বলা হয়। আর এই আয়তক্ষেত্রটা যতটা জায়গা দখল করে থাকবে, এই যে ভেতরে জায়গা দেখতে পাচ্ছ, এই পুরোটাকে বলা হবে কিন্তু ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যেহেতু আয়তক্ষেত্র যেহেতু দ্বিমাত্রিক, সেই জন্য আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা আয়তক্ষেত্রের এটা কি জানি? দৈর্ঘ্য আর এটা হবে প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে একটা জিনিস দেখো, দৈর্ঘ্যের একক যেহেতু এটা দ্বিমাত্রিক, দৈর্ঘ্যের একটা একক থাকবে, প্রস্থের একটা একক থাকবে, সেই জন্য এটাকে কি বলা হয়? এককটাকে বলা হয় বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। এখানে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি আর এটাকে যদি বি দ্বারা প্রকাশ করি তাহলে এটা কি আসবে? এ বি বর্গ একক। বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম আয়তক্ষেত্রের পরিসীমা, এরপরে দেখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের জায়গায় কি দেখলাম? এখানে কিন্তু দৈর্ঘ্য গুণিত প্রস্থকে গুণ করে দিলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এরপরে আমরা দেখব কর্ণ। কর্ণটা কি? আয়তক্ষেত্রের যে কৌণিক বিন্দু, চারটি কৌণিক বিন্দু আছে, এই বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি যোগ করে দেওয়া হয় তাহলে যে সরলরেখাংশটা পাবো সেটাকে বলা হবে কর্ণ। তাহলে এখানে কর্ণটা কি? এই যে এই সরলরেখাটা পেয়েছি সেটাকে বলা হবে কর্ণ। এবার এই কর্ণটা নির্ণয় করা বা কর্ণের মান বের করা কিভাবে বের করব?
সেটা একটু আমরা দেখে নেব। তাহলে আমরা এখানে দেখেছিলাম এটা এ এটা বি, তাই তো? এটা এ আবার এটাও বি। এবার কর্ণের মান বের করতে গেলে দেখো একটা চতুর্ভুজ বা একটা আয়তক্ষেত্রের কর্ণ বৈশিষ্ট্য কি, সেই কর্ণটা আয়তক্ষেত্রটাকে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে এখানে আমরা যে একটা নাম দিই এ বি সি ডি, তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ পাবো। কি কি ত্রিভুজ পাবো? একটা পাবো এ বি সি ত্রিভুজ, আর আরেকটা পাবো কি এ বি সি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজে বিভক্ত করবে এবং দুটো ত্রিভুজের মান কিন্তু বা ক্ষেত্রফলটা কিন্তু সমান হবে। তাহলে সেখান থেকে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটোই সমান। এবার আরেকটা জিনিস এখানে কি পাচ্ছি দেখো, আয়তক্ষেত্রের যে কর্ণটা পেয়েছি সেই যে ত্রিভুজগুলো পেয়েছি সেগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ, মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে কি বলা হয়? উচ্চতা। আর সমকোণ সংলগ্ন ভূমির দিকের যে বাহুটা থাকে সেটাকে বলা হবে, নিচু দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হবে ভূমি। তাহলে এখানে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর এই বৃহত্তম বাহুটাকে বলা হবে কি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্যতে আমরা দেখেছি, সেখানে কি দেখেছি? অতিভুজ স্কয়ার সমান লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রমাণিত যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার যুক্ত লম্ব স্কয়ার। তাহলে এখানে ভূমিটা কি দেখো a স্কয়ার, আর লম্বটা কি দেখো b, তাহলে প্লাস b স্কয়ার হবে। এবার এখানে দেখো অতিভুজের মান যদি আমি বের করতে চাই, তাহলে অতিভুজ স্কয়ার থেকে যদি অতিভুজ বের করতে চাই তাহলে আমরা কি করব? বর্গমূল করে দেব। বর্গমূলের চিহ্ন কি? রুট। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি? রুট দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার। তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি পেয়েছি? এই অতিভুজটাকে কিন্তু বলা হবে কর্ণ। এই কর্ণটার সূত্রটা কি দাঁড়ালো? রুট ওভার দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে এগোই। পরিসীমা মান বা ক্ষেত্রফলের মান বা কর্ণের মান নির্ণয় করা এবার কিন্তু আমরা দেখব। তাহলে আমরা যে তিনটে সূত্র পেয়েছি, কি কি পেয়েছি? 2 গুণিত পরিসীমা সমান কি পেয়েছি? পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এটা আয়তক্ষেত্রের, মনে রাখবে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি পেয়েছি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে একক কি দিয়েছি? বর্গ একক। আর দেখো কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণের সূত্রটা কি পেলাম? রুট ওভার দৈর্ঘ্য তার স্কয়ার যুক্ত প্রস্থ তার স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই তিনটে ফর্মুলা বা সূত্র ভালো করে মনে রাখতে হবে, কারণ আয়তক্ষেত্রের যে সমস্যাগুলো আসবে সেগুলোতে এই তিনটে সূত্রই কিন্তু খুব বেশি প্রয়োজন হবে। এবার আমরা যে কোনো একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিই। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের যদি আমি একটা বাহুকে 4 আর একটা বাহুকে যদি 3 ধরি, তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এর কর্ণের দৈর্ঘ্য কত হবে সব কিন্তু আমাকে এখানে নির্ণয় করা, আমরা এই ফর্মুলা দেখে নির্ণয় করে নেব। তাহলে কি করে দেখো কি করব, আমরা প্রথমে কি দেখাচ্ছি, ক্ষেত্রফল পরিসীমা বের করতে গেলে কি করব, পরিসীমা সমান দুই গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ পেয়েছি। এই দেখো পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমার দৈর্ঘ্য কত, 4 মিটার আর প্রস্থ 3 মিটার। তাহলে 2 গুণিত দৈর্ঘ্যের মান 4, প্রস্থের মান 3 সমান এককটা কি হবে, মিটার। তাহলে 2 গুণিত 7 মিটার সমান 7 দুগুণী 14 মিটার। তাহলে এখানে আমরা কি দেখলাম, একটা আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তার পরিসীমা নির্ণয় করতে খুব সহজে কিন্তু আমরা নির্ণয় করে নিলাম। দৈর্ঘ্য আর প্রস্থটাকে যোগ করে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই তার পরিসীমার মান পেয়ে যাব। এবার আমরা কি দেখব, তার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা কি দেখেছি, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দেখেছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এককটা কি এখানে বর্গ মিটার হবে। দৈর্ঘ্যটার মান কত, 4 গুণিত 3 বর্গ মিটার সমান 3 4 12 বর্গ মিটার। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলের মানও কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা কি দেখব, এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি পেয়েছি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ তার স্কয়ার। তাহলে এখানে দৈর্ঘ্যের মান কত, 4 আর প্রস্থের মান হচ্ছে 3। তাহলে 4 4 16 3 3 9 সমান √25। এবার 25 এর বর্গমূল করলে কত দাঁড়াচ্ছে, 5 মিটার। তাহলে এখানে এই যে কর্ণটা সেটার মান কত, 5 মিটার। তাহলে আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রতে আমরা সেই দৈর্ঘ্য বা প্রস্থের মান বসিয়ে কিন্তু আমরা সমস্ত জিনিসের মান পেয়ে গেলাম, পরিসীমা পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এটা হলো আয়তক্ষেত্র। এবার আমরা দেখব বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার পরিসীমা, তার ক্ষেত্রফল এবং তার কর্ণের দৈর্ঘ্য কি হবে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিই। বর্গক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলি 90 ডিগ্রি হবে তাকে বলা হবে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম পেয়েছি পরিসীমা সূত্র, 4টে বাহুরই যোগফল হচ্ছে পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস, যে 4টে বাহুর যোগফলই হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমা। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এর পরিসীমার সূত্র কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হবে, এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু 4টে বাহুই সমান। একটা বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে সবগুলো একই মান হবে, এটা যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে, এটাও তাই হবে। তাহলে পরিসীমা কি আসবে, বাহু যোগ বাহু যোগ বাহু, মানে 4টে বাহুর যোগফল। দেখো তাহলে এখানে আমরা 4টে বাহুকে যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে, 4 গুণিত বাহু একক। এবার দেখো এখানে আমরা যদি এই বাহুটাকে যদি a ধরে নিই তাহলে পরিসীমাটা কি আসবে, 4a একক। বুঝতে পেরেছো? এবার আমরা বর্গক্ষেত্রের পরিসীমা দেখলাম, সেখানে কি এলো, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য বা 4 গুণিত বাহু। এবার আমরা এর ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে,
আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা দেখেছি সেটাতে কি এসছে, সেখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এসেছে। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও দৈর্ঘ্য গুণিত প্রস্থ আসবে, কিন্তু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কিন্তু সমান। তাহলে এখানে কি লিখব, বাহু গুণিত বাহু। এখানে এককটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম এসেছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু একই আসবে, মানে বর্গ একক আসবে। এখানে বর্গ কথাটা আসছে কেন সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে যদি a মিটার থাকে তাহলে কিন্তু এটাও a মিটার হবে। তাহলে দুটো a কে গুণ করলে a স্কয়ার হচ্ছে, কিন্তু এর সঙ্গে এই একক দুটো তো গুণ করতে হবে, মিটার গুণিত মিটার। সেই জন্য এখানে কি আসছে, a বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলের একক সব সময় বর্গ মিটার আসবে, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি আসবে, বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু করলে কি হবে, বাহু তার স্কয়ার মানে বাহুর বর্গ। তাহলে এককটা কি হবে, বর্গ একক হয়েছে। এবার আমরা দেখব কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ কি, এই কৌণিক বিন্দুকে যোগ করলেই কর্ণ পাওয়া যাবে। এখানে দেখো কৌণিক বিন্দু যোগ করলেও কিন্তু এটাকেও কিন্তু দুটো ত্রিভুজ সমত্রিভুজে বিভক্ত করছে, আর দুটো ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি, অতএব এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্যতে দেখেছি যে সমকোণী ত্রিভুজের কি আসছে, অতিভুজের সঙ্গে লম্ব আর ভূমির একটা সম্পর্ক আছে। এখানে দেখো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ বের করতে গেলে কি করব, অতিভুজ। এখানে অতিভুজ বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে, অতিভুজটাই হচ্ছে এখানে কিন্তু কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম পেয়েছিলাম রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এখানে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান। সেই জন্য কর্ণের ক্ষেত্রে তার ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য কি হবে, বাহু স্কয়ার প্লাস বাহু তার স্কয়ার। এখানে দেখো এটা যদি মান বের করি তাহলে √2 গুণিত বাহু স্কয়ার আসবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু স্কয়ার, তার সঙ্গে দৈর্ঘ্য প্রস্থ যোগ করতে হবে, এবং এটার মান যদি আমি বের করি রুট থেকে বাহু বেরিয়ে আসবে বাহুর √2। তাহলে এখানে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য a মিটার দেখেছি, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি আসবে, a√2 একক, বা একটি বাহুর দৈর্ঘ্য √2। তাহলে আমরা এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি পেলাম, পরিসীমা পেলাম 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর একক কিন্তু যা থাকবে, মিটার যদি থাকে ওখানে মিটার বসবে, কিলোমিটার থাকলে কিলোমিটার বসবে। ঠিক একই রকম ভাবে ক্ষেত্রফল বের করতে গেলে তার সূত্র কি পেলাম, বাহু স্কয়ার, মানে যে একটা বাহুর মান দেওয়া থাকবে সেটাকে বর্গ করে তার ক্ষেত্রফলের মান পেয়ে যাব। তার এককটা কি হবে, বর্গ একক। আর তার কর্ণে বর্গক্ষেত্রের কর্ণের ক্ষেত্রে আমি কি পেলাম, যে বাহুটা দেওয়া থাকবে, বাহুর মান দেওয়া থাকবে, সেই বাহু √2 একক। এবার আমরা একটা বর্গক্ষেত্র থেকে আমরা বের করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিই। বর্গক্ষেত্রে নিলাম, যে বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য আমি 20 ধরে নিলাম। তাহলে এখানে আমরা একটা বর্গক্ষেত্র থেকে বর্গক্ষেত্রের কি বের করব, প্রথমে পরিসীমা। পরিসীমার সূত্র আমরা কি দেখেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4 গুণিত একটি বাহু, বা 4 গুণিত বাহু একক। এবার এখানে একটা বাহুর মান কত, 20 মিটার ধরে নিয়েছি। তাহলে এখানে 4 গুণিত 20 এককটা কি আসবে,
মিটার। যেহেতু এখানে 20 মিটার আছে, মিটার সেই এককটাই চলে আসবে। তাহলে 4 দুগুণে 80 মিটার। তাহলে আমরা এখানে দেখলাম একটা বর্গক্ষেত্রের যদি একটি বাহুর মান থাকে তাহলে কিভাবে তার পরিসীমা বের করতে হয় সেটা দেখলাম। এবার আমরা কি দেখব, তার ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি সূত্রটা দেখেছি, বাহু তার স্কয়ার, বর্গ একক। তাহলে বাহু একটা বাহুর মান কত আছে 20, তাহলে এখানে আমরা 20 বসিয়ে দিই, 20 স্কয়ার, বর্গ এককটা কি এখানে মিটার। তাহলে 20 কে যদি বর্গ করি তাহলে কত আসবে, 400 বর্গ মিটার। তাহলে আমরা এবার ক্ষেত্রফলের মানও কিন্তু আমরা ওই ফর্মুলা থেকে বের করে নিতে পারলাম। এবার আমরা কি দেখব, কর্ণের মানটা কিভাবে বের করতে হয়। তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটা কি পেয়েছিলাম, রুট বাহু রুট 2, তাই তো, বা a রুট 2 মনে আছে। তাহলে এখানে বাহুটার মান কত, 20 রুট 2, একক হচ্ছে এখানে মিটার। তাহলে আমরা কি দেখলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে তার পরিসীমা, তার ক্ষেত্রফল এবং তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা শিখলাম। আবার ঠিক একই রকম ভাবে বর্গক্ষেত্রের যদি কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার পরিসীমা, তার ক্ষেত্রফল এবং তার কর্ণের দৈর্ঘ্য কি করে বের করতে হয় সেটা দেখালাম। এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে চলে যাব। তো আমরা এই যে অধ্যায়টা আছে সেখানে বেশ কিছু অঙ্ক আছে, সমস্ত অঙ্ক করানো আমাদের মানে সময়ের জন্য সম্ভব হবে না। তো আমরা বিশেষ বিশেষ কিছু অঙ্কগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আমরা আস্তে আস্তে করতে দেখি। তাহলে আমরা যে সূত্রগুলো আমরা দেখলাম বা সূত্রগুলো যে আমরা আলোচনা করলাম, সেক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং তার কর্ণ, ঠিক একই রকম ভাবে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় করা আমরা দেখে নিলাম। এবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বেশ কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবার ধরো একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র বা একটা জমি, আয়তক্ষেত্র আয়তকার জমি, বাইরের চারিদিকে একটা রাস্তা আছে, চারিদিকে রাস্তা আছে এবং রাস্তাটা সমান। তাহলে এখানে আমরা দেখবো যে এই রাস্তা মানে এই রাস্তার ক্ষেত্রফল কি করে বের করতে হয় সেগুলো আমরা শিখবো। আমরা যদি এই আয়তক্ষেত্রটার জমি যদি আমরা দৈর্ঘ্য প্রস্থটা এটা ধরো 16, এটা ধরো 9, আর যদি রাস্তাটার পরিমাপ যদি 4 মিটার হয়, তাহলে কি করে এই রাস্তার ক্ষেত্রফল বের করব, মানে এই মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমেই বলেছি রাস্তাটা জমির বাইরে, তাহলে আমাদের শুধু এই জমিটার ক্ষেত্রফল বের করা যাবে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার আর প্রস্থ দেওয়া আছে 9 মিটার। এখানে আমরা যদি শুধু জমির ক্ষেত্রফল বের করি, শুধু জমির ক্ষেত্রফল বের করতে গেলে এর দৈর্ঘ্য জানতে হবে। দৈর্ঘ্য কত, 16 মিটার, আর প্রস্থ কত, প্রস্থটা হচ্ছে আমাদের 9 মিটার। এবার দেখো এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব। প্রথমে এই মাঝের অংশটুকুর ক্ষেত্রফল, অতএব শুধু জমির ক্ষেত্রফল। এখানে জমির ক্ষেত্রফলের সূত্র কি আছে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, 16 গুণিত
9। এককটা কি হবে? বর্গ মিটার, কারণ এখানে মিটার একক দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? 144 বর্গ মিটার। তাহলে আমরা কি পেয়েছি? এই ভেতরের অংশটুকু মানে শুধু এই আয়তকার ক্ষেত্রের জমিটার শুধুমাত্র ক্ষেত্রফল পেয়েছি। এবার ধরো রাস্তা, আমি যদি পুরোটার ক্ষেত্রফল বের করতে পারি, মানে রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই পুরোটা থেকে এই মাঝে শুধু এই জমিটা বাদ দিলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা পুরো জমিটার রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করতে গেলে দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ভেতরের অংশটুকু দৈর্ঘ্য কত ছিল? 16। রাস্তাটা চওড়া কতটা বলেছে? 4 মিটার। তাহলে দেখো আমি এই বাইরের পুরোটার যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে বাইরের এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করতে হবে প্রথমে, বা মান বের করতে হবে। তাহলে এই দৈর্ঘ্যটা মান বের করতে গেলে কি করতে হবে? দেখো এখান থেকে এদিকে কত বেড়েছে? 4 বেড়েছে। আবার এখান থেকে এদিকেও কিন্তু 4 বেড়েছে। তাহলে রাস্তা সমেত আয়তকার জমির রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে? এদিকে 4 এদিকে 4 বেড়েছে, কিন্তু মানে 4 এর ডবল হয়েছে। তাহলে সেই দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? 16 ছিল, সেখান থেকে 4 এর দ্বিগুণ হয়ে গেল। এবার কি আসবে? 16 যোগ 4 দুগুণী 8 সমান কত? 24 মিটার। তাহলে এটা পেয়ে গেলাম কি? রাস্তা সহ জমির দৈর্ঘ্য। এবার ঠিক একই রকম ভাবে আমি প্রস্থটা বের করব। তাহলে প্রস্থ ক্ষেত্রেও কিন্তু এদিকে 4 মিটার চওড়া, এদিকে 4 মিটার চওড়া, মানে 4 4 করে দুই দিকেই বেড়েছে, উভয় দিকেই 4 করে বাড়ছে। তাহলে আমরা কি করব? রাস্তা সহ জমির প্রস্থ নির্ণয় করব। তাহলে প্রস্থ নির্ণয় করতে গেলে কি করতে হবে? একই রকম ভাবে উভয় দিকে 4 করে বেড়েছে, মানে 4 এর ডবল বেড়েছে। তাহলে প্রস্থটা ছিল হচ্ছে 9, সেখান থেকে 4 এর দ্বিগুণ বেড়েছে। যেটুকু বাড়বে সেটুকু কি করতে হবে? যোগ করতে হবে। এবার আমরা দেখব 4 9 যুক্ত 4 দুগুণী 8 মিটার সমান কত? 17 মিটার। এবার আমরা রাস্তা সহ জমিটার দৈর্ঘ্য পেয়ে গেছি 24, প্রস্থ পেয়ে গেছি 17। তাহলে রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্যের মান কত? 24 গুণিত প্রস্থ কত? 17। এককটা কি হবে? বর্গ মিটার। এখানে যদি আমরা গুণ করি কত হবে? 4 17 68। এবার 17 দুগুণে 34, তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত বেরোলো? 408 বর্গ মিটার। আমরা ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 144 বর্গ মিটার। তাহলে এই মোট ক্ষেত্রফল থেকে এই 144টা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব আমরা এবার লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল কত হবে? 408 থেকে 144 বিয়োগ সমান কত? 4। বর্গ মিটার। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? যদি একটা জমির বাইরে চারিদিকে রাস্তা থাকে, তাহলে সেই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম। সেখানে কি করলাম? শুধুমাত্র জমিটার ক্ষেত্রফল প্রথমে বের করে নিলাম, যেটা আমাদের ছিল 144। তারপরে রাস্তা সহ জমিটার দৈর্ঘ্য প্রস্থ বের করে নিতে হলো। দৈর্ঘ্য কি এখানে দৈর্ঘ্যটা বের করতে গিয়ে কি করতে হলো? কারণ দুদিকে কিন্তু 4 করে বাড়ছে, সেই জন্য দেখো 4 এর ডবল, মানে 4 এর দ্বিগুণ পরিমাণ বাড়িয়েছি, মানে দৈর্ঘ্য যা ছিল তার সঙ্গে যোগ করেছি। সেখানে দৈর্ঘ্যটা 24 এসছে আর প্রস্থটা এসছে 17। তাহলে এখানে ক্ষেত্রফল কত এসছে? 408। সেই মোট এটা কিন্তু রাস্তা সহ
ক্ষেত্রফল ছিল 408, সেখান থেকে কিন্তু এই মাঝের অংশটুকু বাদ দিলেই কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ঠিক একই রকম ভাবে যদি রাস্তাটা ভেতরে থাকে সেক্ষেত্রে কি করব একটু দেখে নেব। এবার দেখো এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 28 মিটার এবং প্রস্থ 20 মিটার। এবার এর ভেতরে কি আছে? ভেতরে চারিদিকে রাস্তা আছে, সেই রাস্তাটা 3 মিটার চওড়া। তাহলে এক্ষেত্রে আমরা রাস্তাটার ক্ষেত্রফল কি করে বের করব সেটা দেখব। তাহলে এখানে আগের বারের ক্ষেত্রে যখন রাস্তাটা বাইরে ছিল তখন কি করেছিলাম, দৈর্ঘ্যটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা বাড়ছিল। এবার কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা ঠিক একই রকম ভাবে কিন্তু কমে যাবে। তাহলে এখানে প্রথমে শুধুমাত্র রাস্তা সহ ক্ষেত্রফল বের করে নিই। রাস্তা সহ জমির ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলের সূত্রটা কি আসছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। তাহলে এখানে দৈর্ঘ্যের মান আমরা দেখেছি কত? 28, আর প্রস্থের মান কত দেখেছি? 20 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থটাকে গুণ করে আমরা সম্পূর্ণ রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল পেয়ে গেছি কত? 560। এবার আমরা রাস্তা বাদ দিয়ে ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল বের করব। তাহলে ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আমাদের ভেতরের অংশের দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। তাহলে রাস্তা বাদে প্রথমে ক্ষেত্রফল বের করি। রাস্তা বাদে দৈর্ঘ্যটা কত ছিল? 28। এবার দেখো 28 থেকে এদিকে 3 কমেছে, এদিকেও কিন্তু 3 কমবে। তাহলে এখানে যেহেতু কমছে সেজন্য মাইনাস বা বিয়োগ করতে হবে। কতটা কমবে? 3 এর দ্বিগুণ হারে কমবে। তাহলে 3 গুণিত 2। এবার দেখো 28 থেকে কত কমবে? 6 সমান কত হচ্ছে? 22 মিটার। তাহলে এখানে আমরা ভেতরের অংশটুকু দৈর্ঘ্য পেলাম কত? 22 মিটার। এবার ঠিক প্রস্থটাও বের করব একই রকম ভাবে। অতএব রাস্তা বাদে প্রস্থ কত বেরোবে? রাস্তা সহ দৈর্ঘ্যটা 20 ছিল, সেখান থেকে আমাদেরকে উভয় দিকে যে রাস্তাটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে। এখানে রাস্তাটা 3 করে আছে, তাহলে 3 এর দ্বিগুণ হারে কমবে। তাহলে আমরা রাস্তা বাদে শুধুমাত্র ভেতরের অংশটুকু বা ভেতরের জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 22 মিটার এবং প্রস্থ পেয়ে গেলাম 14 মিটার। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল বের করব। আমরা রাস্তা ধরে ক্ষেত্রফলটা বের করেছি, এবার রাস্তা বাদ দিয়ে মাঝের অংশটুকুর ক্ষেত্রফল বের করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে? রাস্তা বাদে ক্ষেত্রফল বের করতে গেলে রাস্তা যে দৈর্ঘ্য আর প্রস্থটা আছে সেটাকে গুণ করে দিতে হবে। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? দৈর্ঘ্য পেয়েছি 22 আর প্রস্থ কত পেয়েছি? 14। এককটা কি? বর্গ মিটার। তাহলে 14 দুগুণে 28, 14 দুগুণে 28 আর 2 30 বর্গ মিটার। তাহলে আমরা দেখো রাস্তা সহ ক্ষেত্রফল পেয়েছি 560 আর রাস্তা বাদ দিয়ে
ক্ষেত্রফল পেয়েছি 308। এবার এই রাস্তা মোট ক্ষেত্রফল থেকে ভেতরের অংশটুকু বাদ দিলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বেরোলো? 560 থেকে 308 বর্গমিটার বিয়োগ করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 252 বর্গমিটার। এবার আমরা দেখব, এটা ভালো করে দেখে নাও। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে এবং তাদের পরিসীমা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থর অনুপাত দেওয়া আছে। কত অনুপাতটা হচ্ছে? 4:3 এবং তাদের পরিসীমা দেওয়া আছে। পরিসীমার মানটা কত? 336 মিটার। এবার কি বের করতে হবে? এর ক্ষেত্রফল বের করতে হবে বা দৈর্ঘ্য প্রস্থ কিভাবে বের করতে হবে সেগুলো এখানে দেখাবো। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া নেই, শুধুমাত্র কি দেওয়া আছে? তার পরিসীমা দেওয়া আছে। আমরা অনুপাতের ক্ষেত্রে দেখেছি যে অনুপাতকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, সেখানে ভাগও করতে পারি। সেই জন্য আমরা এই অনুপাতটাকে ধরে নেব কি, এই অনুপাতটাকে x গুণ করব। তাহলে x যদি ধরে নিই বা x যদি গুণ করি তাহলে দৈর্ঘ্য কত হবে? 4x মিটার। আর প্রস্থ কত হবে? 3x মিটার। তাহলে আমরা কিন্তু অনুপাতটাকে x দিয়ে গুণ করে তার দৈর্ঘ্য প্রস্থের মান বের করে নিলাম x দিয়ে, x এর মানে হিসাবে। এবার আমরা পরিসীমার সূত্র কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা শিখেছি। সেখানে কি দেখেছি? সেখানে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রটা দেখেছি তো। তাহলে আমরা এবার কি করব? এই দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বসিয়ে দেব। তাহলে এখানে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা কিন্তু 4x মিটার। তাহলে 2 গুণিত 4x প্লাস কত আছে? প্রস্থটা আছে 3x। তাহলে এখানে 3x বসিয়ে দেব। এককটা কি আছে? মিটার। এবার দেখো 2 গুণিত 4 আর 3, 4x আর 3x যোগ করলে কত হবে? 7x। এককটা মিটার হবে। এবার 7 গুণি 14x মিটার। তাহলে আমরা x ধরেছিলাম, দৈর্ঘ্য প্রস্থ x ধরে তার পরিসীমা কি পেয়েছি? 14x মিটার। আর এখানে প্রথমেই বলে দিয়েছিল তার পরিসীমা 336 মিটার। এবার আমরা এটা কি লিখতে পারি? এটা এই পরিসীমাটা আর এই পরিসীমাটা দুটোই কিন্তু সমান লিখতে পারি, কারণ একই আয়তক্ষেত্রের এখানে পরিসীমার কথা বলেছে। তাহলে আমরা কি লিখবো এবার? শর্তানুসারে 14x সমান কত ছিল? 336। এবার কি করব? x এর মান বের করি। এখানে x কত? 14টা ওদিকে গেলে কি হবে? এদিকে কিন্তু x এর সাথে 14 গুণ আছে, ওদিকে গেলে ভাগ করতে হবে। তাহলে 14টা চলে আসবে তোমাদের নিচে। এবার 14 দুগুনি 28 আর 14 56। তাহলে x এর মান কত পেয়েছি? x এর মান পেয়েছি 24। এবার x এর মানটা সেই দৈর্ঘ্য আর প্রস্থতে বসাবো। সেখানে আমরা প্রথমে দৈর্ঘ্যটা কি পেলাম? অতএব দৈর্ঘ্য সমান
4x ছিল, 4x মিটার ছিল, x এর পরিবর্তে আমরা x এর মানটাকে বসিয়ে দেব, তাহলে 4 গুণিত 24 মিটার। এটাকে যদি আমরা গুণ করি কত পাবো? 96 মিটার। ঠিক একই রকম ভাবে প্রস্থর মানটাও কিন্তু আমরা x এর মান বসিয়ে পেয়ে যাব। সেখানে 3x ছিল কিন্তু প্রস্থ, তাহলে 3 গুণিত 24। এবার তাহলে দেখো আমরা দৈর্ঘ্য আর প্রস্থের মানটা পেয়ে গেছি। এবার এখানে আমরা কি বের করতে চেয়েছিলাম? ক্ষেত্রফল। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে তার যে সূত্রটা আছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এখানে আমরা দেখো দৈর্ঘ্য আর প্রস্থের মান পেয়ে গেছি, তাহলে এখানে মান বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা ক্ষেত্রফল কি পেলাম? 96 গুণিত 72। এবার এই 96 গুণিত 72 কে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানটা পেয়ে যাব। আমরা এখানে গুণ করে নিই, 6 দুগুণে 12, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর মানটা কি পেলাম? 6812 বর্গ মিটার। এবার আমরা এর পরের অঙ্কটাতে চলে যাব, আরেকটা আয়তক্ষেত্রের সমস্যাতে। সেখানে আমরা কি দেখছি? বলছে একটা আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। এটা একটা আয়তকার ক্ষেত্রফল যার ক্ষেত্রফল কত? 500 বর্গ মিটার। এবার এখানে কি বলেছে? যদি দৈর্ঘ্য 3 মিটার কমানো হয় এবং প্রস্থ 2 মিটার বাড়ানো হয় তাহলে সেটা বর্গাকার হবে। বর্গাকার হওয়া মানে বাহু দুটো বা দৈর্ঘ্য প্রস্থ দুটো সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটাকে ধরে নিই আর প্রস্থটাকে ধরে নিই, কারণ আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আলাদা হবে, প্রস্থ আলাদা হবে। ধরি দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ কত? y মিটার। এবার আমরা কি দেখব? বলেছি দৈর্ঘ্যের সঙ্গে যদি দৈর্ঘ্যের মান 3 মিটার কমাবে, তাহলে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে তার ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? x y বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি এটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, x y সমান 500। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবার বলেছে দেখো যদি দৈর্ঘ্যটাকে 3 মিটার কমানো হয় তাহলে 3 মিটার কমালে দৈর্ঘ্য হবে কত? x - 3 মিটার। আর কি বলেছে? প্রস্থ 2 মিটার বাড়াবে, অতএব 2 মিটার বাড়ালে প্রস্থ হবে কত? y + 2 মিটার। যদি দৈর্ঘ্য কমানো হয় এবং প্রস্থ বাড়ানো হয় তাহলে বলেছে এটা বর্গাকার ক্ষেত্র হবে, বর্গক্ষেত্র হবে। আর বর্গক্ষেত্র হলে কি দৈর্ঘ্য আর প্রস্থ দুটো সমান হবে তো? তাহলে আমরা লিখতে পারি এই দৈর্ঘ্যটা আর এই প্রস্থটা দুটোই সমান, অতএব x - 3 সমান y + 2 লেখা যেতে পারে। এবার আমরা এখান থেকে কি করব? x
সমান y প্লাস 2, এই 3টাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে x সমান কি পেয়েছি y প্লাস 5। এটাকে যদি আমরা 2 নম্বর দিই, তাহলে এবার দেখো এই 2 নম্বরের x এর মানটা কিন্তু আমাদেরকে 1 নম্বরে বসাতে হবে। সেখানে আমরা xy সমান 500 পেয়েছি, সেখানে x এর মান y প্লাস 5টা লিখব। তাহলে আমরা কি করব, ভালো দেখে নাও। এখানে আমরা 1 নম্বরে কিন্তু x এর মানটা বসাবো, যেখানে x এর মান কত ছিল y প্লাস 5, তাহলে x এর পরিবর্তে কি লিখব y প্লাস 5 ইনটু y সমান 500। বুঝতে পেরেছো, এখানে শুধু x এর পরিবর্তে x এর মানটা লিখেছি। এবার আমরা কি করব, y টাকে গুণ করব, y স্কয়ার প্লাস 5y, এই 500 টাকে এইদিকে নিয়ে আসব সমান 0। এটা দেখো এটা দ্বিঘাত সমীকরণ। এবার এখান থেকে আমরা y এর মান বের করব। y এর মান বের করতে গেলে এটা কি করতে হবে, মধ্য সহগ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করব, মানে 500 কে ভেঙে কত আনতে হবে, 5 আনতে হবে। এখানে আমরা কি করে আনতে হবে, এখানে যে বিয়োগ থাকে বিয়োগ করে আনতে হবে। তাহলে 500 কে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো, 25 গুণিত 20 পাবো। এবার দেখো 5 এর পরিবর্তে কি লিখব, 25 বিয়োগ 20 y মাইনাস 500 সমান 0। এবার এখানে দেখো y, এই y টাকে ভেতরে গুণ করে দেব। তোমরা মধ্য সহগ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ শিখেছো, সেই পদ্ধতি কিন্তু এখানে আমি প্রয়োগ করছি। এখানে দেখো প্রথমে এই দুটো রাশি থেকে কি কমন যাবে, y কমন যাবে। এখানে y কমন গেলে y থাকবে, আর এখানে 25 থাকবে, আর এখানে মাইনাস 20 কমন গেলে y প্লাস 25 থাকবে, সেটা সমান 0। এবার দেখো এখানে আমাদেরকে কি করতে হবে, y প্লাস 25টা আবার কমন নিয়ে নিতে পারবো। তাহলে আমরা এই অংশটুকু আবার উপরে করছি, সেখানে কি করব, y প্লাস 25 কমন নিলে এখানে কি থাকবে, y পড়ে থাকছে, আর এখানে কি থাকছে, মাইনাস 20 পড়ে থাকছে, এটা সমান কিন্তু 0 হয়ে গেল। এবার দেখো দুটো উৎপাদকের গুণফল যদি বা দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে ধরে নেওয়া যাবে যে কোনো একটা রাশির মান 0, তাহলে এটার মানও 0 হতে পারে, এই মানটার মান এই উৎপাদকটার মানও 0 হতে পারে। তাহলে আমরা লিখব y প্লাস 25 সমান 0 হতে পারে, আবার y মাইনাস 20 সমান 0 এটাও হতে পারে। এখানে দেখো y এর মান কি বেরোবে, 25টা ওদিকে নিলে মাইনাস 25 আসবে, আর এখানে y এর মান কি বেরোবে, 20 দাঁড়াবে। এখানে কি আমরা বের করছি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য বা প্রস্থের মান কখনো ঋণাত্মক হতে পারে না বা মাইনাস হতে পারে না, সেই জন্য তাহলে দৈর্ঘ্যটা কি আসবে, ধনাত্মক মানটাই আমরা নিয়ে নেব। তাহলে এখানে আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্য প্রস্থ ধরেছিলাম, দৈর্ঘ্যটাকে x ধরেছিলাম আর প্রস্থটাকে ধরেছিলাম y। তাহলে এখানে কি আসবে, প্রস্থ 20 মিটার, আর দৈর্ঘ্যটা কত, 20 বিয়োগ 5 সমান 25 মিটার। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখান থেকে দৈর্ঘ্যটাকে বাড়ালো আর দৈর্ঘ্যটাকে কমিয়ে প্রস্থটাকে বাড়িয়ে যে বর্গাকার ক্ষেত্র আসছে, সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থের মানটা এবার পেয়ে গেছি। এবার আমরা দেখব আরো কিছু সমস্যা, সেই সমস্যাগুলো এবার আমরা বর্গক্ষেত্রের কিছু সমস্যাগুলো আমরা দেখে নেব। এবার বর্গক্ষেত্রের সমস্যার ক্ষেত্রে দেখো
একটা বর্গক্ষেত্রের কর্ণের যদি কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যা যে চতুর্ভুজের চারটে বাহুই সমান। এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ছেদবিন্দু কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? বর্গক্ষেত্রের এটা কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য বলেছে 5। কি বলেছে? 5 সেন্টিমিটার। এবার কি বলেছে? যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, তার মানে দুটো কর্ণ আছে, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু মানে এখানে ছেদ করেছে, এই ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর, মানে এখান থেকে ছেদবিন্দু, এটা প্রস্থ কোনটা? এটা। এবার এই প্রস্থের উপর একটা যে লম্ব টানা হয়েছে, সেই লম্বটার দৈর্ঘ্য বলেছে 2 সেমি। তাহলে এটা কত? 2 সেমি। এখানে আমাদেরকে বের করতে হবে কি আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত, মানে এই প্রস্থটার দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। এক্ষেত্রে কি করব দেখো, তাহলে আমাদের কর্ণ, এখানে দেখো মধ্যবিন্দু, এই যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দুটো কর্ণ এসি এবং বিডি, যেখানে এসি এর মান কত? 5 সেন্টিমিটার। আর এখানে যদি আমরা ও আর পি ধরে নিই, তাহলে এখানে ওপি সমান কত? 2 সেন্টিমিটার। এখানে আমাদেরকে বের করতে বলেছে প্রস্থ, মানে এবি অথবা ডিসি সমান কত। তাহলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আয়তক্ষেত্রের যে কর্ণগুলো আছে সেটা দুটো সমদ্বিখণ্ডিত করে, এবং যে লম্বটা পাওয়া যাবে সেটা কিন্তু এডি। অতএব আমরা কি লিখতে পারি? এডি সমান 2OP, মানে এই যে মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু থেকে যে লম্বটা টানা হয় সেটা কিন্তু তার দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। তাহলে 2 × 2 বেরোলো সমান 4 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যটা কত? 4 সেন্টিমিটার। আর এটা কত পেয়েছি? 5 সেন্টিমিটার। এবার ডিসি এই মানটা বের করতে পারলেই আমরা কিন্তু তার প্রস্থের মান পেয়ে যাব। তাহলে আমরা সেই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্য, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এটাকে যদি x ধরি তাহলে x এর স্কয়ার প্লাস 4 তার স্কয়ার সমান হচ্ছে 5 এর স্কয়ার। বোঝা গেছে? এখান থেকে কিন্তু আমরা x এর মান বের করতে পারবো। বেশ, তাহলে এখানে আমরা প্রস্থের মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি, কত? 3 সেন্টিমিটার। তো যাই হোক, ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম।